দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী মুন মোনালিসার কাছে। আপু আবার ফিরে এলাম আপনার কাছে। সকালটা বেশ সুন্দর, যেটা বলছিলেন আজকের এই সুন্দর সকালে আপনার সুন্দর কণ্ঠের একটি গান শুনতে চাইবো। কোন গানটি শোনাবেন শুরুতেই? বেসিক্যালি লালন সাইজির গান করি আর লোকসঙ্গীত করি। আমাদের গুণী মহাজনদের যত গান আছে, তো সেখান থেকে একটু ধারাবাহিকতা থাকে তো গানের, যেহেতু আয়োজনটাও সকালের, তো আমি একটা প্রার্থনা সঙ্গীত দিয়ে শুরু করছি। শুনি। পার করো হে দয়া চাঁদা মারে, ক্ষমা হে অপরাধ আমার, ক্ষমা হে অপরাধ আমার, এ ভব কারাগারে পার করো হে দয়া চাঁদা মারে, পার করো হে দয়া চাঁদা মারে, না হইলে তো মারো কৃপা সাধন সিদ্ধি কোথা বাকে করতে পারে, আমি পাপী তাইতে ডাকি, আমি পাপী তাইতে ডাকি, ভক্তি দাও মোর অন্তরে, পার করো হে দয়া চাঁদা মারে। বাহ, সকালটা সত্যি অনেক সুন্দর হয়ে গেল আপু। একটু জানতে চাইবো বর্তমান সময় গান ছাড়া আর কি কি নিয়ে ব্যস্ত আছেন? গান ছাড়া একটু পড়াশোনা করছি, ফাঁকে ফাঁকে আমার পড়াশোনা ছিল লতে। আচ্ছা, তো সামনে পরীক্ষা দিব বার কাউন্সিল, তো যার জন্য একটু স্টাডি করতে হয়, আর ম্যাক্সিমাম টাইম গান। বাসায় থাকি, রান্না করি। লতে যেহেতু স্টাডি করছেন, পাশাপাশি গান কন্টিনিউ করাটা তো বেশ চ্যালেঞ্জিং। না, চ্যালেঞ্জিং না এই কারণে যে আমি প্র্যাকটিস করি না এখনো। আচ্ছা, শুধুমাত্র বাসায় পড়ছি, পরীক্ষা দিব, তারপরে মানে ডিসাইড করব যে আদৌ প্র্যাকটিস করব কিনা, আচ্ছা, অথবা কোনো জবে ঢুকবো কিনা। এখনো অপেক্ষা করছি পরীক্ষাটার জন্য। আচ্ছা, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে ডিসিশনটা নিব। তো এজন্য গানটাই এখন মূল ফোকাস। আর আমার বেসিক্যালি গান বাজনা করাটাই ইচ্ছা। হ্যাঁ, সো আমার মনে হয় না খুব একটা চ্যালেঞ্জিং হবে। গান নিয়ে কেমন ব্যস্ততা যাচ্ছে? কিন্তু সাধারণত লোকগান করেন। হ্যাঁ, কেন লোকগান? মানে অন্য ধরনের গানও তো করতে পারতেন, লোকগানের প্রতি ভালো লাগাটা কেন? অ্যাকচুয়ালি সবার অনেক ধারণা যে নজরুল সঙ্গীত বা উচ্চাঙ্গ সঙ্গীতের মানে এই সেক্টরটাতে কাজ করাটা অনেক ডিফিকাল্ট, কিন্তু আমার কাছে মনে হয় লোকসঙ্গীত করাটা অনেক বেশি ডিফিকাল্ট। কারণ লোকসঙ্গীতে নানান রকমের ভ্যারিয়েশন, প্রচুর গান, আর যে যত ভালো গাইতে পারে তাদের কম্পিটিশনটা অনেক বেশি হয়। আর আমার বেছে নেওয়াটা একেবারে ভালো লাগা থেকে, আমার গান গাইতে ভালো লাগে লোকসঙ্গীত, যার কারণে আমার আসলে বেছে নেওয়া। মানে ব্যাপারটা কি এরকম যে আপনি শুধু লোকসঙ্গীতই করেন, লোকসঙ্গীত ছাড়া অন্য কোনো গান করা হয় না? একদমই ব্যাপারটা এরকম। আমি একদমই মহাজনী গান ছাড়া, একটা সময় ছিল মানে প্রথম দিকে যখন আমি আমার গুরুজি উস্তাদ শফি মণ্ডল, ওনার এখানে তালিম নিতাম, তখন শুধুমাত্র লালনের গানই করতাম। আচ্ছা, এবং ভালো লাগতো। পরে যখন একটু একটু টেলিভিশনে মানে কানেক্ট হচ্ছিল বা টেলিভিশনে কাজ করার সুযোগ হচ্ছিল, তখন দেখলাম যে নানান রকমের গানই করতে হয় আসলে। আবার যখন দেখি যে মঞ্চে পারফর্ম করার একটা ব্যাপার থাকে, তখন একটু টপ 10 এর গান করা বা হিন্দি গান করা বা সবকিছু মিলিয়ে করতে হয়। কিন্তু আমার বেসিক জায়গাটা আমি সবসময় ধরে রাখার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে লোকসঙ্গীত। আচ্ছা, এবং এটা আমার ভালো লাগে। বলছিলেন যে ওস্তাদ শফি মণ্ডলের কাছে বা বাউল শফি মণ্ডলের কাছে আপনার তালিম নেওয়া হয়েছে এবং লালন সঙ্গীতকে
লালন সঙ্গীতের চর্চাটা আপনি করেছেন। লালন সঙ্গীত এমন একটি সঙ্গীতের অঙ্গন বা বলা যেতে পারে একটা দর্শন, যেটাকে আসলে বোধে ধারণ করতে হয়, তারপরে গানটি গাইতে হয়। তো কখনো কি মনে হয় যে বোধের জায়গাটা আসলে পরিষ্কার হচ্ছে না বা অনেক কিছু বুঝতে পারছি না, এই বিষয়টা কি কাজ করে? এটা কখনো মনে হয় তা না, এটা সারা জীবন মনে হবে। কারণ সাইজির গান অ্যাকচুয়ালি গান না। আমি এটাকে মনে করি যে এটা একটা বাণী। এটা শুধু এটা আমি একা মনে করি না, অ্যাকচুয়ালি বাণী। এটা বাণী প্রধান গান। যত মহাজনী গান আছে আমাদের সবগুলি বাণী প্রধান গান। ভবা পাগলা, লালন সাইজি বা আমাদের শাহ আব্দুল করিম, ওনাদের সকলের গানগুলোই বাণী প্রধান গান। এর মধ্যে লালন সাইজির গানে একটু বেশি আধ্যাত্মিক যে বিষয়গুলো, মানে এটা একটু বেশি উনি তুলে ধরেছেন, স্রষ্টার সাথে যোগাযোগের যে বিষয়টা। তো আমি যখন একা থাকি, তো একা থাকার সময় আমার কাছে মনে হয় যে এবং লম্বা একটা সময় আমি একা। আমার আব্বা মারা গেছেন 2012 সালে, আমার মা 21-এ। তো আমি একা যখন থাকি বাসায়, তখন আমার কাছে মনে হয় যে একটা ভালো একটা গুড ফিলিং হয় ভেতরে। আমার কাছে শুধুমাত্রই, আমি অন্য কোনো গানকে খাটো করে বলছি না, অন্য কোনো সঙ্গীত চর্চাকে আমার একটা ভালো লাগার জায়গা। আমার কাছে মনে হয় যে আমি যখন সাইজির গান করি, আমার কাছে খুব ভেতর থেকে খুব পরিচ্ছন্ন আমি অনুভব করি, খুব শিথিলতা অনুভব করি। একটু আপনার পেছনের দিকে ফিরে যাই, যে আপনার শৈশবটা কেমন বা কিভাবে আপনার বেড়ে ওঠা কেমন ছিল সেদিনগুলো? শৈশবটা অনেকের যেমন মানে ম্যাক্সিমাম মানুষেরই খুব স্মুথ যায়, আমার শৈশবটা অনেক স্মুথ ছিল না। শৈশব থেকে খুব স্ট্রাগল করেছি। তো আমি ওই প্রসঙ্গগুলো খুবই আলোচনায় আনতে চাই খুব কম, কারণ কিছুদিন আগে আমাদের খুব পছন্দের একজন ফিল্ম অ্যাক্টর জয়া হাসান, ওনার একটা বক্তব্য আমার খুব ভালো লেগেছে। ওনাকে কোনো একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে আপনার লাইফে তো অনেক স্ট্রাগল ছিল, তখন উনি আনসার করলেন যে আমি স্ট্রাগল বিক্রি করি না। তো এই স্ট্রাগল বিক্রিটা আমি নিজে অনেক আগে থেকেই করি না, এই চর্চাটা আমার কখনোই ছিল না ব্যক্তিগতভাবে, কিন্তু ওনার এইটা শোনার পরে আমার কাছে ফিল হয়েছে যে ওনার মতো একজন এত বড় মাপের একজন মানুষ যখন ওনার স্ট্রাগল নিয়ে আলোচনা করছে না, আমি আমার স্ট্রাগল নিয়ে কখনোই ইন ফিউচারে আলোচনা করব না। যার কারণে আমি কখনোই মিডিয়ার কোনো প্রোগ্রাম বা আমার পার্সোনাল লাইফের কোনো ইস্যু আমি টানি না। আপনি একটু গানে যেতে চাই এখন, কোন গানটি শুনছি আমরা? সাইজির একটি প্রার্থনামূলক গান দিয়ে যেহেতু শুরু করলাম, আমি শাহ আব্দুল করিমের একটি গান করছি। তুমি আমার আমি তোমারে আশা করে, তুমি আমার আমি তোমারে আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সাথে তোমার প্রীতি, আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে, আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। বাহ বাহ, বেশ সুন্দর। আচ্ছা, ছোটবেলায় গল্প শুনছিলাম, এই যে একটা জীবনের একটা সংগ্রামের পরে গানের দিকে আসলে কিভাবে চলে আসা বা গানকে কিভাবে ভালোবাসা? আমার বাবা ভায়োলিন প্লে করতেন। আচ্ছা। তো ছোটবেলায় আমাদের বাসায় আমার খাজা বাবার ওরস করতেন, তো সেই জায়গাগুলো থেকে গানের প্রতি আমার ছোটবেলা থেকে অ্যাটাচমেন্ট ছিল। তো আব্বা খুব অল্প সময়ে মারা যাওয়ার পরে আমার ফিল হয়েছে যে এখন তো মানে কি করব, মানে অ্যাকচুয়ালি কিছু একটা তো করতে হবে। তো তখন আমার কাছে মনে হলো যে গানটাই সব থেকে বেস্ট, মানে একা নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য সঙ্গীতের সঙ্গে থাকা আমার জন্য মনে হয় অনেক বেটার হবে। তা আমি খুব ফিল করলাম যে এটা আমার আব্বার খুব পছন্দ ছিল, গান বাজনা করি আব্বা চাইতেন। তখন আমি আসলে গান শেখার জন্য খুব আগ্রহী হয়ে উঠি। তারপরে আমার কোনো একটা ওয়েতে আমার গুরুজি শফি মন্ডলের সাথে আমার পরিচয় হয়। তারপরে সেখানে যাওয়ার পরে দেখি যে উনিও একদমই খুবই সাধু সুলভ এবং সাইজির গান চর্চা করেন,
ওনাদের গ্রামের বাড়ি জি। কুষ্টিয়াতে। তো আমার আব্বাও লালন সাইজির গানই পছন্দ করতেন এবং আচ্ছা। আমাদের বাসায় সেই ধারাবাহিকতাটাই বেশিরভাগ ছিল। মৌলিক গান কবে রেকর্ড করা হলো বা সেই সুযোগটা কিভাবে তৈরি হলো? এখন তো আর অ্যালবামের যুগ নাই, হুম। এখন যেহেতু একটি একটি করে গান হ্যাঁ করতে হ্যাঁ, হয় সিঙ্গেল আমাদের, সোলো বা হ্যাঁ, মিউজিক ভিডিও আকারে রিলিজ মিউজিক ভিডিও হচ্ছে। আকারে। তো আমার প্রথম গানটা মৌলিক গান ছিল না, সেটা সাইজির একটা গান ছিল রবে নয় ধন। তো এই গানটি করেছিলেন মীর মাসুম ভাইয়া, উনি সোলসের কিবোর্ডিস্ট, তো অ্যান্ড কম্পোজার উনি করেছিলেন গানটা। এরপরে বেশ কয়েকটি সাইজির গানই আমরা করেছি। তারপরে 2019-এর দিকে আমরা একটা মৌলিক গান করেছি নৌকা শিরোনামে, এটাও ভাইয়ার কম্পোজিশন। মানে সেটাও কি লোকসঙ্গীত? হ্যাঁ, লোকসঙ্গীত। এটা আমার গুরুজি উস্তাদ শফি মণ্ডলের সুর করা। ও আচ্ছা। তো ওনার গানটি মাসুম ভাই কম্পোজিশন করেছেন। হুম। আর তারপরে অনেকগুলো উর্বশী গানের সিঁড়িতে আমার মৌলিক গান করা হয়েছে। এখন তো অ্যাকচুয়ালি নানান ভাবে কাজ হয়, লাইক চাইলেই আমি নিজেও প্রডিউস করে একটা গান তৈরি করে সেটা অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য কাজ করা যায়। তা আমার ম্যাক্সিমাম কাজগুলোই অন্য মানুষের প্ল্যাটফর্মের জন্য, কারণ নিজের ইনভেস্টমেন্ট করে আসলে কাজ করার সুযোগটা কম হয়। মানে কখনো কোনো জায়গা থেকে একটু কম্পিটিটিভ ফিল করেন যে এখনকার যারা আর্টিস্ট আছেন তাদের নিজেদের ইউটিউব চ্যানেল আছে, বা আপনি যেটা বলছিলেন একটা মিউজিক ভিডিও বা একটা গান রিলিজ করার পেছনে কিন্তু একটা বড় রকমের বাজেট থাকে, তো সেই জায়গাটা কি চ্যালেঞ্জ, বা আপনার কাছে কি মনে হয় যে নিজেকে আসলে ওই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য কি কি ধরনের প্রিপারেশন আছে, বা নিজের প্রস্তুতিটা কিভাবে নিচ্ছেন আপনি? আমার কোনো কম্পিটিশন ছিল না কখনো, যেমন আমি কোনো রিয়েলিটি শোতেও ছিলাম না। ইভেন আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লাইফেও কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে কখনো কোনো কম্পিটিশন ছিল না। আমি কখনোই প্রতিযোগিতায় বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যে আমি করে যাব, আমার জন্য যা কিছু নির্ধারিত তা একটা সময় আমার কাছে আসবে। কে কোন বয়সে আসলে দর্শক প্রিয়তা পাবে, দর্শকের কাছে বা শ্রোতা দর্শকদের কাছে পছন্দের মানুষ হয়ে উঠবে, এটা আসলে নির্ধারিত না। এই কারণে আমি কখনোই কোনো কম্পিটিশনে যাই না। কারণ আর আমার কাছে যেটা মনে হয়, আমার যেটুকু ত্রুটি, আমার ত্রুটিটাকে আমি রেকটিফাই করার যে একটা ব্যাপার, যেমন আমি গান শিখতে আবার নতুন করে আগ্রহী। শিল্পের জায়গা বলি বা যে কোনো জায়গায় বলি, টিকে থাকাটাই মূল চ্যালেঞ্জ, এবং সেটাকে আসলে লক্ষ্য করেই আমরা সামনের দিকে এগিয়ে যাই। কথা বলতে অনেক ভালো লাগছিল, অনেক সুন্দর করে গুছিয়ে আপনি কথা বলেছেন। একদম শেষ পর্যায়ে আপনার কণ্ঠে আরো একটি গান শুনতে চাইবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার 110, বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন লেখক টমাস মেরটনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, অহংকার কৃত্রিম আর বিনয় সহজাত। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ কল্যাণময় হোক। এবার গান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আয়োজনে যারা আছেন বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যারা শ্রোতা সামনে আছেন তাদের জন্যই আমরা আসলে আমাদের কাজ করা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো শুরু করেছিলাম লালন সাইজির একটি গান দিয়ে, শেষ করছি সাইজির একটি গান দিয়ে। বড় সংকটে রিয়া দয়া বড় সংকটে রিয়া দয়া ওহে দয়াল বারে বার ডাকি তোমায় ক্ষময় অপরাধ দাসীর পানে একবার ফিরে চাও হে দয়াময় ক্ষময় অপরাধ তোমার ক্ষমতায় আমি যা ইচ্ছে তা করো তুমি
রাখো মারো সে নাম নামি রাখো মারো সে নাম নামি তোমারই এই জগৎময় ক্ষময় অপরাধ ক্ষময় অপরাধ